আজকের ক্লাসে আমরা পদার্থের গঠন নিয়ে আলোচনা করব এবং আমরা প্রত্যেকেই জানি অসংখ্য পরমাণু দিয়ে পদার্থ সৃষ্টি হয়। পরমাণুর গঠন সম্পর্কে জানতে গিয়ে পরমাণুর অন্তস্থ কণাসমূহ এবং পরমাণুর মডেল সম্পর্কে জানব। তাই চলো দেরি না করে আজকের গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক। মাস্টারশিপ স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাজিম আল কুরাইশ আছি তোমাদের সাথে। আর আজকে আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। পদার্থের গঠন নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। আমরা প্রত্যেকেই জানি বিজ্ঞান একটি পরীক্ষালব্ধ বিষয়, অর্থাৎ পরীক্ষা নির্ভর জ্ঞানের উপরই বিজ্ঞানটি নির্ভর করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, প্রথম যখন পদার্থের গঠন আলোচনা করা হয়েছিল তখন গ্রিক দার্শনিকেরা দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে পদার্থের গঠন ব্যাখ্যা করেছিলেন। সর্বপ্রথম এটির সূচনা করেছিলেন গ্রিক দার্শনিক লেওকিপ্পস। লেওকিপ্পাসের বিখ্যাত ছাত্র ডেমোক্রিটাসের নাম আমরা প্রত্যেকেই জানি। খ্রিস্টপূর্ব 400 অব্দে ডেমোক্রিটাস বলেছিলেন, প্রতিটি পদার্থকে ভাঙতে ভাঙতে একটি ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, যেটিকে আর ক্ষুদ্রতর অংশে বিভক্ত করা সম্ভব নয়। তিনি এটির নাম দিয়েছিলেন অ্যাটমস। অ্যাটমস কথাটি গ্রিক শব্দ অ্যাটমস থেকে এসেছে। অ্যাটমস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। অর্থাৎ ডেমোক্রিটাস মনে করতেন অ্যাটমস বা পরমাণু হচ্ছে পদার্থের সবথেকে ক্ষুদ্রতম অংশ। তিনি এও মনে করতেন পরমাণু একটি শক্তিশালী কণা, যেটিকে সংকোচন কিংবা ধ্বংস করা সম্ভব নয়। ডেমোক্রিটাসের মতে এই মহাবিশ্বের সকল কিছুই পরমাণু দ্বারা সৃষ্টি। গঠন এবং আকারের উপর পদার্থের ধর্ম নির্ভর করে। যেমন তার তত্ত্ব মতে তরল পদার্থের পরমাণুগুলো মসৃণ, এজন্য সহজেই তরল পদার্থ গড়িয়ে যেতে পারে। আবার কঠিন পদার্থের পরমাণুগুলো খাঁজকাটা, এজন্য কঠিন পদার্থের পরমাণুগুলো পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং এটি গড়িয়ে যেতে পারে না। যদিও পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটলের মতো বিখ্যাত দার্শনিকেরা তার তত্ত্বের বিরোধিতা করেন। অ্যারিস্টটল এবং প্লেটোর তত্ত্ব মতে ডেমোক্রিটাসের তত্ত্ব নাস্তিক এবং বাস্তববাদী এবং এটি ছিল ধর্মবিরোধী, যার কারণে পরবর্তীতে লোকজন এটিকে আর গ্রহণ করেননি। এই ঘটনার প্রায় 2000 বছর পর জন ডাল্টন তার বিখ্যাত পারমাণবিক তত্ত্ব প্রকাশ করেন। জন ডাল্টন তার পারমাণবিক তত্ত্বে ডেমোক্রিটাসের তত্ত্বকে সমর্থন জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, প্রতিটি পদার্থই ক্ষুদ্রতম পরমাণু দ্বারা গঠিত এবং পরমাণুগুলোকে আর ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না, এটিকে সংকোচন করা যায় না, এটিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এবং তিনি আরও বলেছিলেন, পরমাণু একটি দৃঢ় বলের মতো কাঠামো, অর্থাৎ গোলাকৃতির একটি কাঠামো। এর পরবর্তীতে প্রায় 100 বছর পর পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন পরমাণুকে আর ক্ষুদ্রতম অংশে বিভক্ত করা যায় না। কিন্তু এই ঘটনার প্রায় 100 বছর পর বিজ্ঞানী জে থমসন পরমাণুর অভ্যন্তরে আরেকটি ক্ষুদ্রতম কণা আবিষ্কার করেন, যেটির নাম তিনি দিয়েছিলেন ইলেকট্রন। বিজ্ঞানী জে থমসনকেই ইলেকট্রনের আবিষ্কারকের কৃতিত্ব দেওয়া হয়, কারণ তিনিই সর্বপ্রথম ইলেকট্রনের ভর এবং চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন। ইলেকট্রন আবিষ্কারের কিছুকাল পরে অর্থাৎ 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর অন্তরস্থ আরেকটি কণা আবিষ্কার করেন, যেটির নাম ছিল প্রোটন। এবং 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক পরমাণুর অভ্যন্তরস্থ আরেকটি কণা আবিষ্কার করেন, যেটির নাম তিনি দেন নিউট্রন। অর্থাৎ এই ঘটনার মাধ্যমে আমরা জানলাম পরমাণুকেও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব। এবং তোমরা আগেই জেনেছ পরমাণু 3টা ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। আশা করি এতক্ষণ এই ধারাবাহিক আলোচনার ফলে তোমরা বুঝতে পেরেছ পরমাণুকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত করা সম্ভব এবং পরমাণু মূলত 3টি কণিকা দ্বারা গঠিত। 3টি কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং তোমরা জানো পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, যেটিকে আমরা নিউক্লিয়াস বলি। এবং নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন এবং পরমাণুর বাইরে থাকে ইলেকট্রন। যেহেতু তোমরা পরমাণুর কণা সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছো, এবার আমাদের কাজ হচ্ছে এই কণাসমূহ সম্পর্কে বিস্তারিত জানা। তাই চলো দেরি না করে আমরা এই কণাসমূহ সম্পর্কে বিস্তারিত জেনে ফেলি। প্রথমে চলো আমরা ইলেকট্রন নিয়ে আলোচনা করি। আমরা একটু আগেই জানলাম ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন এবং আমরা এও জেনেছি তিনি ইলেকট্রনের চার্জ এবং ভর নির্ভুলভাবে বের করেছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং ভর কত? মূলত একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.109 × 10⁻³ কেজি। এই ভরটি কতটা কম জানো? একটি ইলেকট্রনের ভর এতই ক্ষুদ্র যে এটি একটি প্রোটনের ভরের প্রায় 1837 গুণ কম। যেহেতু একটি ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের ভর থেকে অনেক কম, তাই ইলেকট্রনের ভরকে গণনা করা হয় না। ইলেকট্রনের ভরকে সাধারণত শূন্য ধরা হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.602 × 10⁻⁻19 কুলম্ব। এই চার্জের পরিমাণের শেষে কুলম্ব দেওয়া আছে, কারণ চার্জের একক হচ্ছে কুলম্ব।
সাধারণত গণনার সুবিধার্থে ইলেকট্রনের আপেক্ষিক চার্জকে -1 ধরা হয়ে থাকে। অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায় ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ এবং ইলেকট্রনকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। ইলেকট্রন আবিষ্কারের জন্য জে থমসনকে 1906 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? বিজ্ঞানী জে থমসন ইচ্ছে করে ইলেকট্রন আবিষ্কার করেননি। অবাক হলে? না, মোটেও অবাক করা বিষয় নয়। তিনি মূলত ক্যাথোড রশ্মি অধ্যয়ন করার সময় ভুল করে ইলেকট্রন আবিষ্কার করে ফেলেন এবং এর জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়ে যান। এবং ইলেকট্রনের আবিষ্কার বিজ্ঞানে কত বড় অবদান রেখেছে সেটা আর নাই বা বললাম। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজ্ঞানী জে থমসন একটি পারমাণবিক তত্ত্ব বর্ণনা করেছিলেন, যেটিকে ওয়াটারমেলন থিওরি বলা হয়ে থাকে। এই থিওরি অনুযায়ী তিনি পরমাণুকে একটি ওয়াটারমেলনের সাথে তুলনা করেছিলেন, অর্থাৎ তিনি পরমাণুকে একটি তরমুজের সাথে তুলনা করেছিলেন। তরমুজের লাল অংশকে তিনি পরমাণুর ধনাত্মক অংশ এবং তরমুজের কালো কালো বিচিকে তিনি পরমাণুর ঋণাত্মক অংশ অর্থাৎ ইলেকট্রনের সাথে তুলনা করেছিলেন। মনে রাখা ভালো, তিনি যখন এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন তখন প্রোটন আবিষ্কৃত হয় নাই। অর্থাৎ পজিটিভ চার্জের কথা সবাই জানলেও পজিটিভ চার্জে কী রূপে আছে সেটি কেউই জানতো না। তাই তিনি তরমুজের লাল অংশকে পজিটিভ চার্জের সাথে তুলনা করেছিলেন। ইলেকট্রন সম্পর্কে তো জানলাম, এবার চলো প্রোটন সম্পর্কে জেনে নিই। 1911 সাল বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার বিখ্যাত সোনার পাতের পরীক্ষাটি করলেন। এর ফলে বিজ্ঞানীদের পরমাণু সম্পর্কে যে ধারণা ছিল তার আমূল পরিবর্তন ঘটে। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীদের পরমাণু সম্পর্কে পূর্ববর্তী সকল ধারণাই পরিবর্তন ঘটে। বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার সোনার পাতের পরীক্ষার মাধ্যমে জে থমসনের ওয়াটারমেলন থিওরিকে ভুল প্রমাণিত করেন এবং তিনি সর্বপ্রথম প্রোটন আবিষ্কার করেন। তিনি স্পষ্টভাবে পরীক্ষা করে দেখান পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে এবং এটি পজিটিভ চার্জযুক্ত এবং পরমাণুর অভ্যন্তরস্থ প্রোটন যে অংশে থাকে ওই অংশকে তিনি নিউক্লিয়াস বলে অভিহিত করেন। তিনি ধারণা দেন পরমাণুর অধিকাংশ ভরই নিউক্লিয়াসে থাকে। তিনি ব্যাখ্যা করেন প্রোটন পজিটিভ চার্জযুক্ত এবং এটির চার্জ হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম্ব। এবং আমরা একটু আগে জেনেছি ইলেকট্রনের আপেক্ষিক চার্জকে গণনার সুবিধার্থে -1 ধরা হয়। ঠিক এই কারণে প্রোটনের আপেক্ষিক চার্জকে গণনার সুবিধার্থে +1 ধরা হয়। এবং একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻27 কেজি এবং এটি একটি ইলেকট্রনের ভরের চেয়ে প্রায় 1837 গুণ বেশি। আমরা প্রত্যেকেই জানি প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে হাইড্রোজেন মৌলের কক্ষপথ থেকে ইলেকট্রনটি অপসারণ করলে যে অংশটি থাকবে সেটি হচ্ছে একটি প্রোটন। আমরা ইলেকট্রন এবং প্রোটন সম্পর্কে বিস্তারিত জানলাম, এবার চলো নিউট্রন সম্পর্কে জানা যাক। 1920 সাল পর্যন্ত বিজ্ঞানীরা মনে করত পরমাণু কেবল দুইটি কণা দ্বারা গঠিত, অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন। কিন্তু 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে এবং নিউট্রন প্রোটনের সাথে অবস্থান করে। এবং আমরা জেনেছিলাম প্রোটন যে অংশে অবস্থান করে সেটি হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, অর্থাৎ নিউট্রনটি পরমাণুর নিউক্লিয়াস অবস্থান করে। মনে রাখা ভালো, একটি নিউট্রনের ভর হচ্ছে 1.75 × 10⁻⁻27 কেজি, যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি, বা মোটামুটি একটি প্রোটনের ভর এবং নিউট্রনের ভরকে প্রায় সমানই ধরা যায়। যেহেতু একটি প্রোটন এবং একটি নিউট্রনের ভর প্রায় সমান, তাই এদের আপেক্ষিক ভর 1 ধরা হয়। এবং আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ থাকলেও নিউট্রন আসলে চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই। সাধারণত কোনো মৌলের দুটি পরমাণুর প্রোটন সংখ্যা সেম থাকলেও তাদের ভর ভিন্ন ভিন্ন হয়। এই ক্ষেত্রে এই পরমাণু দুটিকে একটিকে আরেকটির আইসোটপ বলা হয়। মূলত নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই আইসোটপগুলোর ভর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তোমরা জানলে অবাক হবে, নিউট্রনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম রয়েছে। যখন নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল অবস্থায় থাকে, কিন্তু যদি এটি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল, অর্থাৎ 10 মিনিটের মধ্যে এটি একটি প্রোটন, একটি নিউট্রন এবং একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায় এবং এই ঘটনাটিকে বিটা তেজস্ক্রিয়তা বলা হয়ে থাকে। আমরা এতক্ষণ পরমাণুর ক্ষুদ্রতম কণা অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে তো জানলাম। এবার চলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে একটি পরমাণু কিভাবে গঠিত হয় সেটি সম্পর্কে জেনে নিই। এটি জানতে হলে আমাদের পরমাণু মডেল সম্পর্কে জানতে হবে। সাধারণত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পূর্বে সবাই পরমাণু সম্পর্কে ধারণা দিয়েছিলেন, অর্থাৎ তত্ত্ব প্রকাশ করেছিলেন। এটি একটি দার্শনিক অভিব্যক্তি ছিল।
কিন্তু কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠার পরে বিজ্ঞানীদের পরমাণু সম্পর্কে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। তখন বিজ্ঞানীরা পরীক্ষালব্ধভাবে পরমাণুর গঠন আবিষ্কার করতে সমর্থ হয়েছিলেন। সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে পরমাণুর সঠিক গঠন ব্যাখ্যা করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। তিনি 1911 সালে তার বিখ্যাত সোনার পাতের পরীক্ষার মাধ্যমে বিখ্যাত পারমাণবিক মডেলের বর্ণনা দিয়েছিলেন। তার প্রায় 2 বছর পর অর্থাৎ 1913 সালে বিজ্ঞানী নিলস বোর কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব ব্যবহার করে পরমাণুর আরও সুন্দর, সাবলীল এবং যৌক্তিক গঠন বর্ণনা করেছিলেন, যেটি বোর পরমাণু মডেল নামে পরিচিত। আজকের ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করব এবং এই দুটি পরমাণু মডেলের সীমাবদ্ধতাসমূহ বুঝতে চেষ্টা করব। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে চলো রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করা যাক। 1911 সালের আগ পর্যন্ত বিজ্ঞানীরা তো এতটুকু জানতেন যে পরমাণুর কেন্দ্রে একটি ধনাত্মক চার্জ রয়েছে এবং একটি ঋণাত্মক চার্জ রয়েছে, কিন্তু এই চার্জ দুটি যে কীভাবে রয়েছে সেটি কেউই জানতেন না। বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার বিখ্যাত সোনার পাতের পরীক্ষার মাধ্যমে পরমাণুর ধনাত্মক চার্জের অবস্থান এবং ঋণাত্মক চার্জের অবস্থান ব্যাখ্যা করতে সমর্থ হন এবং তার পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তিনি বলেছিলেন পরমাণুর ধনাত্মক চার্জ এবং অধিকাংশ ভর পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, যেটিকে তিনি নিউক্লিয়াস নামে অভিহিত করেছিলেন। তিনি বলেছিলেন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ তার চারপাশে ঘুরতে থাকে, এবং তিনি এও বলেন ইলেকট্রনের ভর অত্যন্ত কম, যেটি গণনা না করলেও কোনো সমস্যা নেই। তিনি বলেন নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার পরমাণু মডেলে তিনি পরমাণুকে একটি সৌরজগতের সাথে তুলনা করেন। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন তার চারপাশে ঘুরছে, তেমনি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো গ্রহগুলোর মতোই চারপাশে ঘুরছে। যেহেতু তার মডেলে তিনি পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করেন, তাই তার মডেলকে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল নামেও নামকরণ করা হয়ে থাকে। তিনি তার মডেলে বলেছিলেন পরমাণুতে ধনাত্মক চার্জের সংখ্যা এবং ঋণাত্মক চার্জের সংখ্যা সমান, তাই পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তিনি আরও বলেন নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর অভ্যন্তরে অধিকাংশ জায়গায় ফাঁকা। অর্থাৎ বলা যেতে পারে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড তার পরমাণু মডেলের মাধ্যমে একটি পরমাণুর আকার সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তিনি পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা এবং অবস্থান সম্পর্কে ধারণা দিয়েছিলেন এবং একটি পরমাণুর ভর সম্পর্কে সঠিক ধারণা দিতে পেরেছিলেন। বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেলের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে সঠিক ধারণা এবং প্রোটনের আবিষ্কার। যদিও আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষালব্ধ জ্ঞানের ভিত্তিতেই তার পরমাণু মডেল বর্ণনা করেছিলেন, তারপরেও তার পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়ে গিয়েছে। চলো এবার আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাসমূহ সম্পর্কে জেনে নেই। সীমাবদ্ধতা সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে সীমাবদ্ধতাটা কি। মনে রাখতে হবে সীমাবদ্ধতাটা কোনো ভুল নয়, এটি হচ্ছে কোনো কিছু পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে না পারা। মূলত রাদারফোর্ড যখন তার পরমাণু মডেল ব্যাখ্যা করেছিল তখন পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স গড়ে ওঠেনি বলে তার মডেল পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারেনি। রাদারফোর্ডের মডেলে ধরে নেওয়া হয়েছে যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আমরা জানতে পারি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথও ছোট হতে থাকবে এবং এক সময় এই ইলেকট্রনের কক্ষপথ বা ঘূর্ণন পথ ছোট হতে হতে সেটি নিউক্লিয়াসে পড়ে যাবে এবং ওই মৌলটি বা ওই পরমাণুটি বিলুপ্তপ্রাপ্ত হবে। এই ঘটনা থেকে বোঝা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণুসমূহ স্থিতিশীল হবে না। অর্থাৎ আমরা বলতে পারি রাদারফোর্ডের পরমাণু মডেলটি পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করতে পারে না। যেহেতু রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থিতিশীলতা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করতে পারে না, তাই এটিকে আমরা সীমাবদ্ধতা বলতে পারি। এছাড়াও রাদারফোর্ডের পরমাণু মডেল একটি পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, আকৃতি বা একটি কক্ষপথে কতগুলি ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকবে সেটিও ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ এগুলোকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা বলতে পারি। এবার চলো আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জেনে নিই। বোর পরমাণু মডেল সম্পর্কে জানার আগে আমাদেরকে জানতে হবে এই মডেলটি ম্যাক্সওয়েলের কোয়ান্টাম মেকানিক্স তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং এটি তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য। বোর পরমাণু মডেল মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো দূর করে পরমাণু মডেলকে আরও সঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ হয়। চলো এবার আমরা 1913 সালে বোর কর্তৃক প্রস্তাবিত সর্বাধিক গ্রহণযোগ্য বোরের পরমাণু মডেল সম্পর্কে জানতে চেষ্টা করি।
বোর তার পরমাণু মডেলে সর্বপ্রথমে বলেন পরমাণুতে থাকা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। তাহলে ইলেকট্রনগুলো আসলে কোথায় ঘুরবে? তার পরমাণু মডেল মতে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথেই ঘুরতে পারবে। এবং মনে রাখতে হবে এই স্থিতিশীল কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ কিংবা বিকিরণ করবে না। সাধারণত এই স্থিতিশীল কক্ষপথকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এন এর মান 1, 2, 3, 4 এভাবে বিভিন্ন নাম্বার হতে পারে। এন এর মান যদি 1 হয় তাহলে ওই কক্ষপথকে কে শেল বলা হয়ে থাকবে। এভাবে এন এর মান 2 হলে ওই কক্ষপথকে এল শেল। এভাবে এন এর মান 3 এর জন্য কক্ষপথটিকে এম শেল এবং 4 হলে ওই কক্ষপথকে এন শেল নামকরণ করা হয়ে থাকে। মনে রাখতে হবে যেই কক্ষপথের এন এর মান কম সেটিকে নিম্ন শক্তি স্তর এবং যেই কক্ষপথে এন এর মান বেশি সেটিকে উচ্চ শক্তি স্তর বলা হয়ে থাকে। এবং এনকে বলা হয়ে থাকে প্রধান শক্তি স্তর বা কক্ষপথ। আমরা একটু আগেই জেনেছি কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রনের ঘূর্ণনের সময় কোনো শক্তি শোষিত হয় না বা বিকৃত হয় না। তবে যদি বাইরে থেকে শক্তি প্রদান করা হয় তাহলে সেই শক্তিটি ইলেকট্রন গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তাহলে বুঝতে হবে ইলেকট্রনটি শক্তি বিকিরিত করেছে। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকে ডেল্টা ই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। উল্লেখ্য ডেল্টা ই ইজ ইকুয়াল টু E2 - E1, অর্থাৎ শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণকেই ডেল্টা ই বলা হয়ে থাকে। আমরা বলতে পারি ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এখানে ডেল্টা ই হচ্ছে শোষিত বা নির্গত শক্তি এবং এইচ হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটির মান 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এবং নিউ হচ্ছে শোষিত বা নির্গত ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের ফ্রিকোয়েন্সি। মনে রাখতে হবে কোথাও থেকে যদি শক্তি শোষিত হয় বা বিকিরিত হয় তাহলে সেটি একটি আলোক বর্ণালী সৃষ্টি করে। এবং বোরের মডেল হাইড্রোজেন মৌল থেকে নির্গত এই শক্তি দিয়ে সৃষ্ট আলোর পারমাণবিক বর্ণালী সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছিল। আমরা জেনেছি বোরের পরমাণু মডেলই সর্বপ্রথম কক্ষপথের ধারণা দেয় এবং কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের আকার আকৃতি এবং ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করে। কিন্তু এত কিছুর পরেও বোরের পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা রয়ে গিয়েছিল। এবার চলো আমরা বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে জেনে নিই। বোরের পরমাণু মডেলটি আসলে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছিল না এবং এটি ছিল বোরের পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা। এছাড়াও বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি একটি শক্তিস্তর থেকে আরেকটি শক্তিস্তর গমন করে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তির কারণে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে আসলে অনেকগুলো রেখা পাওয়া যায়। বোরের পরমাণু মডেলটি এই অনেকগুলো আলোক রেখার সমাধান করতে পারছিল না এবং এটি ব্যাখ্যা করতে পারেনি। এটাই ছিল বোরের পরমাণু মডেলের সবথেকে বড় সীমাবদ্ধতা। আমরা আগেই জেনেছি সীমাবদ্ধতাসমূহ মোটেও কোনো ভুল নয়, এটি হচ্ছে কোনো কিছু সম্পূর্ণভাবে প্রমাণ বা ব্যাখ্যা করতে না পারা। অর্থাৎ আমরা যদি রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা সমূহগুলোকে যদি বাদ দিই তাহলে এই দুটি পরমাণু মডেল বিজ্ঞানে যে কতটা বড় অবদান রেখেছিল সেটি আমাদের ধারণারও বাইরে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরমাণু মডেল ব্যাখ্যা করতে সবথেকে বেশি সাহায্য করেছে কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব এবং এটির ধারণা দিয়েছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক। অর্থাৎ এতটুকু আলোচনার পর আমরা এই ক্লাসে পদার্থের গঠন জানার নিমিত্তে পরমাণুর আবিষ্কারের ইতিহাস, পরমাণুর ক্ষুদ্রতম কণাসমূহ এবং পরমাণু মডেল সম্পর্কে জেনে নিলাম। যেহেতু পদার্থসমূহ একাধিক পরমাণু দ্বারা গঠিত তাই পদার্থের গঠন জানতে হলে আমাদেরকে পরমাণুর গঠন জানতেই হতো। তাই আমরা এই ক্লাসে পরমাণুর গঠন সম্পর্কে ভালোভাবে আলোচনা করতে চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই পরমাণুর গঠন এবং এটির আবিষ্কারের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জেনে গিয়েছো। আমরা পরের ক্লাসে এই অধ্যায়ের পরবর্তী অংশসমূহ ধারাবাহিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। আমরা পরমাণু মডেল ব্যাখ্যা করতে গিয়ে দেখেছি রাদারফোর্ড তার পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রেখেছিলেন। অর্থাৎ রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেননি একটি পরমাণু মডেলের কক্ষপথের আকৃতি কেমন হবে কিংবা কক্ষপথের ব্যাসার্ধ কেমন হবে, বা তিনি এটাও ব্যাখ্যা করতে পারেননি যে একটি কক্ষপথে আসলে কতগুলো ইলেকট্রন থাকবে আর ইলেকট্রনগুলো কীভাবেই বা সজ্জিত থাকবে।
কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে 1913 সালে বোর কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিয়ে পরমাণুর কক্ষপথের ধারণা দিয়েছেন। তিনি পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ এবং কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন। আজকের ক্লাসে আমরা মূলত এই কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে এবং কিভাবে সজ্জিত থাকে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে গিয়ে আমরা পরমাণুর কক্ষপথ এবং উপশক্তি স্তর সম্পর্কেও জেনে যাব। তাহলে চলো দেরি না করে আজকের গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসটি শুরু করা যাক। মাস্টারশিপ স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাজিম আল কুরাইশ আছি তোমাদের সাথে। আশা করি আজকে গল্পে গল্পে আমরা এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলব। আসলে বোর তার পরমাণু মডেলে যে শক্তি স্তর বা কক্ষপথের কথা বলেছিলেন সেটিকে মূলত প্রধান শক্তি স্তর বলা হয়ে থাকে। এছাড়াও প্রধান শক্তি স্তরের পাশাপাশি উপশক্তি স্তরও রয়েছে। আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। বোর যে প্রধান শক্তি স্তরের বর্ণনা করেছেন সেটিকে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। এনের মান 1, 2, 3, 4 পর্যন্ত হয়ে থাকে। এন এর মান যদি 1 হয় তাহলে সেটিকে আমরা কে শক্তি স্তর, এন এর মান যদি 2 হয় তাহলে সেটাকে আমরা এল শক্তি স্তর, এন এর মান 3 হলে সেটিকে এম শক্তি স্তর এবং এন এর মান 4 হলে সেটিকে এন শক্তি স্তর বলা হয়ে থাকে। মূলত এই শক্তি স্তরগুলোতে ইলেকট্রনগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে এবং কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে এগুলো কিভাবে সাজানো থাকে সেটি বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে সমর্থ হয়েছেন। আমরা এই ক্লাসে কোয়ান্টাম মেকানিক্স ব্যাখ্যা করতে যাব না। আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে প্রাপ্ত যে সূত্রটি এসেছে সেটি নিয়ে আলোচনা করব। মূলত একটি সূত্র আছে 2n²। এটির মাধ্যমে একটি কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকতে পারে সেটি নির্ণয় করা যায়। এখানে n হচ্ছে কক্ষপথ সংখ্যা, অর্থাৎ n এর মান যদি 1 হয় তাহলে এই সূত্রে n এর মানটা বসিয়ে আমরা পেতে পারি এই প্রথম শক্তি স্তরে অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। n এর মান যদি 2 হয় তাহলে সূত্র মোতাবেক আমরা পেতে পারি এই শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। ঠিক তেমনি n এর মান 3 হলে 18টি ইলেকট্রন, n এর মান 4 হলে 32টি ইলেকট্রন। তাহলে এতটুকু আলোচনার পর আমরা বলতে পারি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকে এবং চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমি অবশ্যই প্রধান শক্তি স্তরের কথা বলছি। এবার চলো একটু ব্যাখ্যায় যাওয়া যাক। মনে করো তুমি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, আর্গন, পটাশিয়াম কিংবা ক্যালসিয়াম এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস বা এই মৌলগুলোর কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকে সেটি নির্ণয় করতে চাও। তাহলে চলো এই মৌলগুলোর কোন শক্তি স্তরে আসলে কতগুলো ইলেকট্রন থাকে সেটি আমরা ওই সূত্রের সাহায্যে দেখে নিই। তবে এটি নির্ণয় করতে গেলে আমাদের পূর্বে পাওয়া জ্ঞানকে কাজে লাগাতে হবে। আমরা জেনেছিলাম একটি মৌলের পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত। এবার চলো মূল আলোচনায় যাওয়া যাক। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাও 1। যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1 তাহলে বলা যেতে পারে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে অর্থাৎ কে শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকবে। যেহেতু হাইড্রোজেনের আর কোনো অবশিষ্ট ইলেকট্রন নাই তাই আর কোনো ইলেকট্রন ওই শক্তি স্তরে বসবে না। এবার চলো হিলিয়ামে যাওয়া যাক। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, অর্থাৎ হিলিয়ামের ইলেকট্রন সংখ্যাও 2। যেহেতু হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2 তাই হিলিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে। এখন আমরা একটু আগে জেনেছি প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। যেহেতু হিলিয়ামের 2টি ইলেকট্রন আছে এবং প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে তাহলে আমরা বলতে পারি হিলিয়ামের প্রথম শক্তি স্তরটি পরিপূর্ণ অবস্থায় থাকে। এবার চলো লিথিয়ামে যাওয়া যাক। আমরা জানি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে অবশ্যই লিথিয়ামের ইলেকট্রন সংখ্যাও 3, কারণ আমরা জানি পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয়। লিথিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন প্রবেশ করার পর সেটির প্রথম শক্তি স্তরটি পরিপূর্ণ হবে। এখন লিথিয়ামের তো 3টি ইলেকট্রন থাকে, তাহলে অবশিষ্ট থাকলো আর একটি ইলেকট্রন। ওই একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর গিয়ে বসবে এবং দ্বিতীয় শক্তি স্তরকে এল শক্তি স্তর বলা হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি লিথিয়ামের প্রথম শক্তি স্তর অর্থাৎ কে শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তর বা এল শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। এবার চলো সোডিয়াম নিয়ে আলোচনা করা যাক। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, অতএব সোডিয়ামের ইলেকট্রন সংখ্যাও 11। এখন বলো তো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকবে? সোডিয়ামের প্রথম শক্তি স্তরে অবশ্যই 2টি ইলেকট্রন থাকবে এবং প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন পূর্ণ হওয়ার পরে সোডিয়ামের অবশিষ্ট থাকে আর 9টি ইলেকট্রন। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন বসবে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রবেশ করার পর সোডিয়ামের একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে, কিন্তু আমরা দেখতে পাই দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি।
অর্থাৎ সোডিয়ামের কে শক্তি স্তর এবং এল শক্তি স্তর বা বলতে গেলে প্রথম শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর পরিপূর্ণ হয়ে গেছে। এবার ওই একটি ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে। অতএব আমরা বলতে পারি সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন যাবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন যাবে এবং তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন যাবে। আশা করি এতটুকু আলোচনা করার পর তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এবার চলো, তোমরা যদি বুঝেই থাকো তাহলে আমি বলার আগেই তোমরা আর্গনের শক্তি স্তর সমূহতে কিভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে সেটা বলে ফেলো তো। আমরা জানি আর্গনের পারমাণবিক সংখ্যা 18। যেহেতু আর্গনের পারমাণবিক সংখ্যা 18, তাহলে আমরা বলতে পারি আর্গনের ইলেকট্রন সংখ্যাও 18। অতএব আর্গনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন যাবে 2টি এবং 2টি ইলেকট্রন যাওয়ার পরে আর আর্গনের 16টি ইলেকট্রন অবশিষ্ট থাকবে। যেহেতু প্রথম শক্তি স্তরটি পরিপূর্ণ হয়ে গেছে, এবার দ্বিতীয় শক্তি স্তরে আবার 8টি ইলেকট্রন যাবে। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন যাওয়ার পর আর্গনের প্রথম 2 শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 10টি। তাহলে আর্গনের 8টি ইলেকট্রন অবশিষ্ট থাকলো, তাই না? এই 8টি ইলেকট্রন যাবে তৃতীয় শক্তি স্তরে। অতএব আমরা বলতে পারি আর্গনের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে এবং তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে। আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। আর কনসেপ্টটি ক্লিয়ার হবেই বা না কেন, একটা সহজ সূত্র 2n² এর সূত্র দ্বারা সবগুলো শক্তি স্তরের ইলেকট্রন সমূহ নির্ণয় করা সম্ভব হচ্ছে। কিন্তু এখানে একটা ছোট্ট প্যাচ রয়ে গিয়েছে। আসলে সকল শক্তি স্তরই 2n² এর সূত্রকে সমর্থন করে, কিন্তু মাঝে মাঝে নিচের শক্তি স্তরটি পরিপূর্ণ না হয়েও পরের শক্তি স্তরে ইলেকট্রনটি যেতে পারে। যেমন উদাহরণ হিসেবে আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করতে পারি। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে চলো আগের সূত্র অনুযায়ী বা আগের প্রাপ্ত জ্ঞান অনুযায়ী আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি করতে চেষ্টা করি। যেহেতু পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19 হবে। তাহলে আমরা বলতে পারি পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন যাবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন যাবে। বাকি থাকলো আর 9টি ইলেকট্রন। এই 9টি ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন যাবে। কিন্তু অবশিষ্ট যে একটি ইলেকট্রন, এই ইলেকট্রনটি আর তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করবে না, এটি চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করবে, অর্থাৎ এন শক্তি স্তরে প্রবেশ করবে। অর্থাৎ সারমর্ম করলে দাঁড়ায় পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় শক্তি স্তর বা এল শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে এবং চতুর্থ শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। কিন্তু আমরা কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রশ্নটি হচ্ছে, তৃতীয় শক্তি স্তরে জায়গা থাকা সত্ত্বেও কেন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রনটি প্রবেশ করলো? তৃতীয় শক্তি স্তরে মাত্র 8টি ইলেকট্রন ছিল, নবম ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে তো প্রবেশ করতে পারত। এই প্রশ্নটির উত্তরটা জানতে হলে আমাদেরকে আর একটি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে, সেটি হচ্ছে উপশক্তি স্তর। আমি একটু আগেই বললাম আমরা প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে ভালোভাবে জানব। এবার চলো উপশক্তি স্তর সম্পর্কে জেনে নেই। আমরা যেহেতু প্রথম শক্তি স্তর সম্পর্কে জেনে গেছি, এবার চলো আমরা উপশক্তি স্তর সম্পর্কে জেনে নিই। সাধারণত মৌলের পরমাণুতে যেমন প্রধান শক্তি স্তর থাকে, তেমনি উপশক্তি স্তরও থাকে। প্রধান শক্তি স্তরকে বলা হয় অরবিট, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় অরবিটাল। চলো জিনিসটা ব্যাখ্যা করতে চেষ্টা করি। আমরা একটু আগে জেনেছিলাম প্রধান শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে বলো তো উপশক্তি স্তরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? উপশক্তি স্তরকে আমরা আসলে এল দ্বারা প্রকাশ করি। তবে এল এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে উপশক্তি স্তর সমূহের নামকরণও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উপশক্তি স্তর সমূহের নামগুলো তোমাদেরকে আমি বলবো, তার আগে উপশক্তি স্তর সমূহ কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব। মোটামুটি উপশক্তি স্তর সমূহ 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, অর্থাৎ উপশক্তি স্তর সমূহ অবশ্যই প্রধান শক্তি স্তর থেকে 1 কম হবে এবং সেটি 0 থেকে গণনা শুরু হবে। তাহলে আমাকে বলো তো 1 নাম্বার প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকবে? আমরা একটু আগেই বললাম, এই প্রশ্নের উত্তর একটু আগেই তোমরা পেয়ে গেছো, কারণ একটু আগে আমরা বললাম এল এর মানটি সর্বদা n-1 হয়। যেহেতু 1 নাম্বার শক্তি স্তরের জন্য n এর মান 1, তাহলে l এর মান হবে হচ্ছে n-1, অতএব 1 - 1 = 0। অতএব আমরা বলতে পারি 1 নাম্বার প্রধান শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর থাকে। তাহলে এবার বলো তো 2 নাম্বার প্রধান শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকতে পারে? একটু প্যাচ আছে, খেয়াল করো। 2 নাম্বার প্রধান শক্তি স্তরের জন্য n এর মান 2, অতএব l এর মান হবে হচ্ছে n-1, অতএব 2 - 1 = 1। কিন্তু একটু আগে আমরা বলেছিলাম
উপশক্তি স্তরসমূহ শূন্য থেকে গণনা শুরু হয়। এখানে এল এর মান 1 হলেও শূন্য থেকে যদি আমরা গণনা শুরু করি তাহলে এল এর মান আমরা পাই দুটি, 0 এবং 1। যেহেতু এল এর মান দুটি পাই তাহলে আমরা বলতে পারি 2 নাম্বার প্রধান শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর থাকে, একটি হচ্ছে 0, একটি হচ্ছে 1। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমরা এবার উপশক্তি স্তরের নামকরণগুলো শিখব। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করলেও উপশক্তি স্তরের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যখন এল এর মান 0 হবে তখন ওই উপশক্তি স্তরটিকে আমরা এস নামে ডাকতে পারি। ঠিক তেমনি এল এর মান 1 হলে ওই উপশক্তি স্তরকে আমরা পি নামে ডাকি, এল এর মান 2 হলে ওই উপশক্তি স্তরকে আমরা ডি নামে ডাকি এবং এল এর মান 3 হলে ওই উপশক্তি স্তরকে আমরা এফ নামে ডাকি। অর্থাৎ আমরা বলতে পারি আমরা যেমন 4টি প্রধান শক্তি স্তর পেয়েছিলাম ঠিক তেমনি 4টি সহকারী শক্তি স্তর বা উপশক্তি স্তর পেলাম। 4টি প্রধান শক্তি স্তর ছিল কে, এল, এম, এন এবং 4টি উপশক্তি স্তর হচ্ছে এস, পি, ডি, এফ। এবং মনে রাখতে হবে এস এর মান 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান 3। আমরা একটু আগেই দেখলাম 1 নাম্বার প্রধান শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর থাকে এবং ওই উপশক্তি স্তরের এল এর মান ছিল 0। অর্থাৎ যেহেতু 0 এস তম উপশক্তি স্তরকে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা বলতে পারি 1 নাম্বার শক্তি স্তরে শুধুমাত্র এস উপশক্তি স্তরটি থাকবে। ঠিক তেমনি 2 নাম্বার প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম দুটি উপশক্তি স্তর থাকে। একটি উপশক্তি স্তরের এল এর মান 0 এবং আরেকটি উপশক্তি স্তরের এল এর মান 1। এল এর মান 0 এর জন্য আমরা পাবো এস তম উপশক্তি স্তর এবং এল এর মান 1 এর জন্য আমরা পাবো পি তম উপশক্তি স্তর। তাহলে আমরা 2 নাম্বার প্রধান শক্তি স্তরে যে দুটি উপশক্তি স্তর পেয়েছি সেটির নাম হবে হচ্ছে 2s এবং 2p। ঠিক তেমনি চলো আমরা 3 নাম্বার প্রধান শক্তি স্তর এবং 4 নাম্বার প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সমূহ বের করে ফেলি। আশা করি এতক্ষণ আলোচনা করার পর তোমরা নিজেরা এটি পারবে। তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার প্রধান শক্তি স্তরের জন্য n এর মান হবে 3 এবং l = n-1 সূত্র অনুসারে l এর মান হবে হচ্ছে 3 - 1 = 2 এবং আমি তোমাদেরকে বলেছিলাম 0 থেকে গণনা শুরু করবা। তাহলে 3 নাম্বার প্রধান শক্তি স্তরে আমরা 0, 1, 2 এই তিনটি উপশক্তি স্তর পাই। 0তম উপশক্তি স্তরকে আমরা এস তম উপশক্তি স্তর বলি, 1তম উপশক্তি স্তরকে পি তম উপশক্তি স্তর এবং 2তম উপশক্তি স্তরকে আমরা ডি তম উপশক্তি স্তর বলি। তাহলে আমরা বলতে পারি তৃতীয় প্রধান শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর থাকে অর্থাৎ এস, পি এবং ডি। অতএব আমরা তৃতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর যদি পূর্ণ নাম করি তাহলে সেটির নাম হবে 3s, 3p এবং 3d। ঠিক একই নিয়ম অনুসারে তোমরা যদি চতুর্থ প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর সমূহ নির্ণয় করো তাহলে তোমরা 4টি উপশক্তি স্তর পাবে। সেটির পূর্ণ নাম করলে দাঁড়ায় 4s, 4p, 4d এবং 4f। আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছো। তারপরেও চলো আমি একটা সারমর্ম টানি। আমরা মাত্র কি পেলাম? 1 নাম্বার প্রধান শক্তি স্তরে একটি উপশক্তি স্তর থাকে, সেটির নাম 1s। 2 নাম্বার প্রধান শক্তি স্তরে দুটি উপশক্তি স্তর থাকে, সেটির নাম হচ্ছে 2s এবং 2p। 3 নাম্বার প্রধান শক্তি স্তরে 3টি উপশক্তি স্তর থাকে, সেগুলো হচ্ছে 3s, 3p, 3d। 4 নাম্বার প্রধান শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর থাকে, সেটি হচ্ছে 4s, 4p, 4d এবং 4f। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমরা একটু আগে প্রধান শক্তি স্তরে কতগুলি ইলেকট্রন থাকে সেটি জানতে গিয়ে আমরা জানতে পেরেছি প্রত্যেকটা শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবার আমাদের জানার পালা উপশক্তি স্তরগুলোরও কি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে? তাহলে এবার চলো জেনে নেই আসলে কোন উপশক্তি স্তরগুলোতে কতগুলি ইলেকট্রন থাকতে পারে আর কোন উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাই বা কত। আমরা এটি একটি সূত্রের মাধ্যমে জানতে পারি। বলার অপেক্ষা রাখে না, এই সূত্রটিও আমরা কোয়ান্টাম মেকানিক্স থেকে পেয়েছি। উপশক্তি স্তরগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা যে সূত্রটি ইউজ করে থাকি সেই সূত্রটি হচ্ছে 2 × 12 + 1। এখানে L হচ্ছে উপশক্তি স্তরের সংখ্যা। ধরো এবার আমরা নির্ণয় করব এসতম উপশক্তি স্তরে আসলে কতগুলি ইলেকট্রন থাকে। চলো নির্ণয় করে ফেলি। আমরা জানি এস হচ্ছে এলকে রিপ্রেজেন্ট করে, তাহলে এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0 যদি আমরা ওই সূত্রে বসাই তাহলে আমরা পাই ওই উপশক্তি স্তরে আসলে দুটি ইলেকট্রন থাকতে পারে। অতএব এল এর মান যখন 0 হয় তখন ওই উপশক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকতে পারে। আর আমরা জানি এল এর মান 0 হচ্ছে এস অরবিটালকে রিপ্রেজেন্ট করে। অতএব আমরা বলতে পারি এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। ঠিক তেমনি এল এর মান যখন 1 হয় তখন সেটি পি অরবিটালকে নির্দেশ করে এবং এল এর মান 1 হলে 2 × 12 + 1 ওই সূত্র অনুসারে
ওই পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 6। এল এর মান 2 হলে ওই সূত্র অনুসারে ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10। কেন ডি অরবিটালের কথা বলছি? কারণ এল এর মান 2 ডি অরবিটালকে নির্দেশ করে। তাহলে আমাকে বলো তো এল এর মান 3 কোন অরবিটালকে নির্দেশ করে? আমরা জানি এল এর মান 3 হচ্ছে এফ অরবিটালকে নির্দেশ করে, এবং সূত্র অনুযায়ী এই 3কে যদি আমরা ওই সূত্রে বসাই তাহলে আমরা পাই এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা জানতে পারলাম এস অরবিটালে বা এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। আশা করি এতটুকু আলোচনা করার পর প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরে কতগুলো করে ইলেকট্রন থাকে সেটি তোমরা বুঝতে পেরেছো। আশা করি এতটুকু আলোচনা করার পর তোমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তবে একটা সমস্যা রয়ে গিয়েছে, আসলে যে কোনো কিছুরই ব্যতিক্রম থাকে, ঠিক তেমনি এই ইলেকট্রন বিন্যাসের নিয়মেরও কিছু ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রমটি আসলে সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে থাকে। যদিও সক্রিয়ণ শক্তি কি এটি তোমরা এখনো জানো না, এটি আমরা ব্যাখ্যাও করব না। তবে এতটুকু জেনে রাখতে হবে, যদি কোনো অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ পরিপূর্ণ থাকে ওই অরবিটালটি অপেক্ষাকৃত বেশি স্থিতিশীল থাকে, কিন্তু ডি অরবিটাল এবং পি অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ কিংবা পরিপূর্ণ থাকে তাহলে সেটি অপেক্ষাকৃত একটু বেশি স্থিতিশীল থাকে। অতএব পি অরবিটালে 3টি ইলেকট্রন থাকা মানে হচ্ছে পি অরবিটালের ইলেকট্রন অর্ধপূর্ণ অবস্থায় আছে। আবার ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10। অতএব ডি অরবিটালে যদি 5টি ইলেকট্রন থাকে তাহলে আমরা বলতে পারি ডি অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। মনে রাখতে হবে ডি অরবিটালে যদি 4টি ইলেকট্রন থাকে তাহলে সেটি বেশি স্থিতিশীলতা অর্জনের জন্য অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অরবিটাল এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে D5 রূপে থাকে। অতএব কখনোই ইলেকট্রন বিন্যাসে D4 লক্ষ্য করা যাবে না। ইলেকট্রন বিন্যাসে আসলে কখনোই ডি অরবিটালে 4টি ইলেকট্রন লক্ষ্য করা যায় না। যখনই ডি অরবিটালে 4টি ইলেকট্রন থাকে তখনই পাশের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এসে ডি অরবিটালটিকে অর্ধপূর্ণ করে তোলে, কারণ আমরা জানি অর্ধপূর্ণ ডি অরবিটালটা একটু বেশি স্থিতিশীল। এই ব্যতিক্রম নিয়মটি আমরা আসলে ক্রোমিয়াম এবং কপার এই দুটি মৌলের ক্ষেত্রে দেখে থাকি। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে আমরা পাই 1s এ 2টি ইলেকট্রন, 2s অরবিটালে 2টি, 2p-তে 6টি, 3s এ 2টি, 3p-তে 6টি, এই 5টি অরবিটালে মোট 18টি ইলেকট্রন থাকে। অবশিষ্ট ইলেকট্রন থাকে মোট 6টি। এখন নিয়ম অনুসারে এই 6টি ইলেকট্রনের 2টি ইলেকট্রন 4s অরবিটালে যাবে, অবশিষ্ট থাকবে মাত্র 4টি ইলেকট্রন এবং 3d অরবিটালে ওই 4টি ইলেকট্রন প্রবেশ করবে। কিন্তু আমরা মাত্রই জানলাম ডি অরবিটালে কখনোই 4টি ইলেকট্রন থাকতে পারে না। যখনই 4টি ইলেকট্রন থাকে তখন পাশের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এনে ডি অরবিটালটি 5টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়। তাহলে এই নিয়ম অনুসারে 4s অরবিটালের একটি ইলেকট্রন 3d অরবিটালে চলে আসবে। তাহলে ইলেকট্রন বিন্যাসটি দাঁড়াবে 4s1 3d5। এটি কিন্তু একটা ব্যতিক্রম ঘটনা, তাই নয় কি? এই ঘটনাটি কেন ঘটলো বলো তো? কারণ আমরা জানি প্রতিটি মৌলই আসলে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হতে চায়। যেহেতু ডি অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে তাই সেটি অন্য একটি ইলেকট্রন গ্রহণ করে অর্ধপূর্ণ অবস্থা প্রাপ্ত হতে চায়। ঠিক একইভাবে ডি অরবিটালটি পরিপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে এবং ডি অরবিটালটি পরিপূর্ণ অবস্থায় থাকে 10টি ইলেকট্রন থাকলে। ঠিক এই কারণে ইলেকট্রন বিন্যাসের সময় ডি অরবিটালে কখনোই 9টি ইলেকট্রন দেখতে পাওয়া যায় না। যখনই 9টি ইলেকট্রন থাকবে তখন পাশের এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন এসে ডি অরবিটালটিকে পরিপূর্ণ করবে, অর্থাৎ বেশি স্থিতিশীল করবে। এই ঘটনাটি ঘটে কপারের ক্ষেত্রে। আমরা জানি কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29টি এবং কপারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাই 1s অরবিটালে 2টি, 2s অরবিটালে 2টি, 2p-তে 6টি, 3s এ 2টি, 3p-তে 6টি, এই মোট 18টি ইলেকট্রন। এবার অবশিষ্ট থাকে 11টি ইলেকট্রন। 11টি ইলেকট্রনের 2টি ইলেকট্রন 4s এ প্রবেশ করে, বাকি থাকে 9টি ইলেকট্রন। এই 9টি ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ করে। কিন্তু আমরা মাত্রই জেনেছি ইলেকট্রন বিন্যাসে কখনোই 3d9 হতে পারে না। অর্থাৎ এই ক্ষেত্রে ডি অরবিটালটি এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে D10 এ পরিণত হবে এবং ইলেকট্রন বিন্যাসটি হবে 1s2 2s2 2p6 3s2 3p6
4s1 এবং 3d10। এটিও কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম। আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী এই দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো না, কারণ এটি হচ্ছে ব্যতিক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসে আমার মূল আলোচনার বিষয়বস্তু ছিল ইলেকট্রন বিন্যাস, এবং আমি তোমাদেরকে বলেছিলাম ইলেকট্রন বিন্যাস শিখতে শিখতে আমরা শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করব। আশা করি এই আলোচনার পর তোমাদের এখন শক্তি স্তর, উপশক্তি স্তর এবং ইলেকট্রন বিন্যাস নিয়ে সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে, এবং আমি আশা করব তোমরা এখন থেকে নিজেরাই নিজ থেকে ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তোমাদের জন্য 1 থেকে 30তম মৌল অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং ইলেকট্রন বিন্যাস জানা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এটা জেনে নেবে, এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে বোঝাতে আমার সর্বোচ্চ চেষ্টা করব। আজকে তাহলে এ পর্যন্তই থাক, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তাহলে চলো আমরা এতটুকু আলোচনা করার পর যা যা শিখলাম সেগুলোকে একত্রিত করার চেষ্টা করি। আমরা জেনেছি প্রথম প্রধান শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। আমরা এও জেনেছি প্রথম প্রধান শক্তি স্তরে একটি মাত্র উপশক্তি স্তর থাকে, এবং সেই উপশক্তি স্তরটির নাম হচ্ছে এস উপশক্তি স্তর। আমরা জানি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। যেহেতু প্রথম শক্তি স্তরে এস উপশক্তি স্তর ছাড়া আর কোনো উপশক্তি স্তর নাই, তাই প্রথম শক্তি স্তরে মাত্র 2টি ইলেকট্রন থাকে। ঠিক তেমনি চলো এবার দ্বিতীয় শক্তি স্তর নিয়ে আলোচনা করা যাক। আমরা একটু আগেই জেনেছি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে, এবং পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে। যেহেতু দ্বিতীয় প্রধান শক্তি স্তরে এস এবং পি নামক 2টি অরবিটাল থাকে, এবং এই 2টি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8, তাই দ্বিতীয় শক্তি স্তরের সামগ্রিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 8। এবার চলো তৃতীয় শক্তি স্তর নিয়ে আলোচনা করা যাক। আমরা কি জেনেছি? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 18টি, এবং তৃতীয় শক্তি স্তরে অরবিটাল থাকে 3টি, যথা এস, পি এবং ডি। আমরা জেনেছি এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টি, এবং ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে 10টি। 10 যোগ 6 যোগ 2 হলো 18। দেখো তো মিলে গেল কিনা? তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে 18টি, এবং তৃতীয় শক্তি স্তরে যতগুলো উপশক্তি স্তর থাকে তাদেরও ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। তাহলে আমরা বলতে পারি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে উপশক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। তাহলে এবার চলো যে প্রশ্নের কারণে আমরা আসলে উপশক্তি স্তর সমূহ জানতে চেয়েছিলাম সেই প্রশ্নে আবার ফিরে যাই। প্রশ্নটি ছিল, কেন পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে জায়গা থাকা সত্ত্বেও নবমতম ইলেকট্রনটি পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করলো না? চলো এই প্রশ্নটিরও আমরা উত্তর খুঁজে বের করি। আশা করি ভালো মতো শুনলে তোমরা উত্তরটি বুঝতে পারবে। মনে রাখতে হবে পরমাণুর প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইলেকট্রনগুলো আসলে মোট 3টি নিয়মের উপর ভিত্তি করে প্রবেশ করে। এই 3টি নিয়মকে একত্রে ইলেকট্রন বিন্যাসের নীতি বলা হয়ে থাকে। তাহলে চলো এবার ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে জেনে নেওয়া যাক। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন সমূহ আগে সর্বনিম্ন উপশক্তি স্তরে প্রবেশ করবে, এরপরে ক্রমান্বয়ে বেশি বেশি শক্তি সম্পন্ন অরবিটালে বা উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করবে। বা সহজভাবে বলতে গেলে যে অরবিটালের শক্তি সব থেকে কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালের বা উপশক্তি স্তরের শক্তি অপেক্ষাকৃত বেশি সে অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে, 2টি অরবিটাল বা 2টি উপশক্তি স্তরের মধ্যে আসলে কোন অরবিটাল বা কোন উপশক্তি স্তরের শক্তি বেশি? এটি আমরা কিভাবে নির্ণয় করব? এটি খুব সহজ সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায়। ধরো 1s, 2s এবং 2p এই 3টি অরবিটালের আমরা শক্তির পরিমাণ নির্ণয় করব। এই সূত্রটি হচ্ছে n+l, অর্থাৎ যে অরবিটালের n+l এর মান কম সে অরবিটালের শক্তি কম, এবং যে অরবিটালের n+l এর মান বেশি সে অরবিটালের শক্তি বেশি। এখন প্রশ্ন হচ্ছে n এবং l এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব? ইতোমধ্যে তোমরা n এবং l এর মানটা নির্ণয় করে ফেলেছো। আমরা জানি 1s অরবিটালের ক্ষেত্রে 1 আসলে n কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ প্রধান শক্তি স্তরকে নির্দেশ করে, এবং s আসলে l কে নির্দেশ করে, অর্থাৎ উপশক্তি স্তরকে নির্দেশ করে। 1s এর n+l কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 1 যোগ 0, কারণ s এর মান 0।
অতএব 1s এর শক্তির মান হবে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। ঠিক তেমনি 2s অরবিটালটির ক্ষেত্রে n প্লাস l এর মান যোগ করলে এটির মান আমরা পাই 2, এবং 2p এর ক্ষেত্রে n প্লাস l এর মান যোগ করলে আমরা পাই 3, কারণ n এর মান 2 এবং p এর মান 1। তাহলে এবার চলো আমরা 3d এবং 4s এর শক্তির পরিমাণটা নির্ণয় করি। সূত্র অনুযায়ী 3d এর শক্তির পরিমাণ আমরা পাই 5, কারণ 3 এর n এর মান 3 এবং d এর জন্য l এর মান হচ্ছে 2। 3 যোগ 2 ইজ ইকুয়াল টু 5। অতএব আমরা বলতে পারি 3d অরবিটালের শক্তি হচ্ছে 5। এবং 4s এর ক্ষেত্রে আমরা যদি n প্লাস l এর মান যোগ করি তাহলে আমরা 4s এর শক্তি পাই 4, কারণ 4s এ n এর মান হচ্ছে 4 এবং s এর মান হচ্ছে 0। 4 যোগ 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। অতএব আমরা বলতে পারি 3d এবং 4s এর মধ্যে 3d অরবিটালটি বেশি শক্তি সম্পন্ন, কারণ 3d এর শক্তির মান হচ্ছে 5 এবং 4s অরবিটালটি কম শক্তি সম্পন্ন, কারণ 4s এর শক্তির মান হচ্ছে 4। অতএব আমরা বলতে পারি 3d এবং 4s অরবিটাল দ্বয়ের মধ্যে 4s এ ইলেকট্রনটি আগে প্রবেশ করবে, কারণ আমরা মাত্রই জেনেছি অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। এই কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় রুলসে যাব। দ্বিতীয় রুলসের জন্য আমি একটা উদাহরণ দিতে চাই, বলতে গেলে তোমাদেরকে প্রশ্ন করতে চাই, যদি তোমরা 3d এবং 4p এর শক্তি নির্ণয় করতে যাও তাহলে কোনটির শক্তি বেশি হবে? আমরা সূত্র অনুযায়ী 3d এর শক্তি পাই 5, কারণ 3 এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 3 এবং d এর মান হচ্ছে 2। 3 যোগ 2 ইজ ইকুয়াল টু 5। এবং 4p এর ক্ষেত্রেও শক্তির মান হচ্ছে 5, কারণ 4 এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 এবং p এর মান হচ্ছে 1, এবং 4 এবং 1 কে যদি যোগ করি তাহলে আমরা পাই 5। তাহলে আমরা দেখতে পাই 3d এবং 4p দুটি অরবিটালের শক্তি আসলে সেম। এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটালের শক্তি যদি সেম হয় তাহলে কোনটিতে ইলেকট্রন আগে যাবে? এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় নিয়মটি ফলো করতে পারি। দ্বিতীয় নিয়মটিতে বলা আছে যদি দুটি অরবিটালের শক্তির পরিমাণ সমান হয়ে থাকে তাহলে যেটির n এর মান বড় সেটির শক্তির পরিমাণ বেশি। অতএব আমরা বলতে পারি 3d এবং 4p এর মধ্যে 4p এর n এর মান বড়। যেহেতু 4p এর n এর মান বড় তাই বলা যেতে পারে 4p হচ্ছে অপেক্ষাকৃত শক্তিশালী অরবিটাল এবং 3d হচ্ছে অপেক্ষাকৃত কম শক্তিশালী অরবিটাল। তাহলে আমাকে বলো তো কোন অরবিটাল আগে ইলেকট্রন প্রবেশ করবে? অবশ্যই 3d তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এরপরে 4d তে ইলেকট্রন প্রবেশ করবে। এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সবকটি অরবিটালকে তাদের শক্তি স্তরের মানের ক্রমানুসারে সাজাতে পারি। যদি আমরা অরবিটালগুলোকে তাদের শক্তি স্তরের মানের ক্রমানুসারে সাজাই তাহলে আমরা এই বিন্যাস বা সিকোয়েন্সটি পেতে পারি। সবথেকে কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 1s, এই জন্য সবার আগে ইলেকট্রনটি প্রবেশ করবে 1s অরবিটালে। 1s থেকে সামান্য বেশি শক্তিশালী অরবিটাল হচ্ছে 2s, এই জন্য 1s এর পরবর্তীতে 2s ইলেকট্রন প্রবেশ করবে। তারপরে ক্রমান্বয়ে আমরা 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 4s এভাবে একটি সুন্দর বিন্যাস পেয়ে থাকি এবং এই বিন্যাসটির উপর ভিত্তি করেই ইলেকট্রন সমূহ পর্যায়ক্রমে বিভিন্ন অরবিটালে প্রবেশ করে থাকে। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করব, তার আগে কিছু কথা জেনে নেওয়া উচিত। আমরা জানি s অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, p অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, d অরবিটালে 10টি এবং f অরবিটালে 14টি ইলেকট্রন থাকে। কাজেই আমরা যদি কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের সবচেয়ে কম শক্তি স্তরের অরবিটাল থেকে শুরু করতে হবে এবং ওই অরবিটালগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে। অরবিটালটি পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তি স্তরে গিয়ে বাকি ইলেকট্রন বসানো শুরু করতে হবে। এতটুকু যদি আমরা বুঝে ফেলি তাহলে চলো এবার কিছু ইলেকট্রন বিন্যাস করা যাক। প্রথমেই আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাসের নীতি হতে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগাবো। আমরা জানি সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে 1s, তাই সবার আগে 1s ইলেকট্রন প্রবেশ করবে এবং আমরা জানি s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, তাই 1s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে। 2s এও 2টি ইলেকট্রন প্রবেশ করবে। 2 যোগ 2 মোট 4টি ইলেকট্রন প্রবেশ করলো। যেহেতু সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি, অবশিষ্ট ইলেকট্রন থাকবে 7টি। এবার 2s থেকে অপেক্ষাকৃত বড় অরবিটাল 2p, p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, তাহলে বলা যেতে পারে 2p তে 6টি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 1s, 2s এবং 2p এই তিনটি অরবিটালে মোট 10টি ইলেকট্রন প্রবেশ করলো। এখন সোডিয়ামের অবশিষ্ট ইলেকট্রনের সংখ্যা 1। এই ইলেকট্রন সংখ্যাটি 2p থেকে অপেক্ষাকৃত বড় অরবিটাল বা বেশি শক্তি সম্পন্ন অরবিটাল 3s এ প্রবেশ করবে। অতএব এই ইলেকট্রন বিন্যাসটি করলে দাঁড়ায়
1s2, 2s2, 2p6 এবং 3s1। অর্থাৎ আমরা সাকসেসফুলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে সমর্থ হয়েছি। এবার চলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করা যাক। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অতএব অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও 8। আমরা সর্বনিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন বিন্যাস শুরু করব। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা প্রথমেই 1s এ 2টি ইলেকট্রন দিব, এরপরে 2s এ 2টি ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি 1s এবং 2s এই দুটি অরবিটালে মোট 4টি ইলেকট্রন দ্বারা পূর্ণ হলো, বাকি থাকলো আর 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রন 2s থেকে অপেক্ষাকৃত বড় অরবিটাল অর্থাৎ 2p তে প্রবেশ করবে। যদিও আমরা জানি p এর ধারণ ক্ষমতা 6, কিন্তু যেহেতু অবশিষ্ট ইলেকট্রন সংখ্যা 4, তাই 2p তে ইলেকট্রন যাবে মাত্র 4টি। তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2, 2s2 এবং 2p4। আমি আশা করি সোডিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পরিপূর্ণভাবে করার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসের বেসিকটা জেনে গিয়েছি। এবার চলো আর একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করা যাক, এবং এই মৌলটি হচ্ছে পটাশিয়াম। মনে আছে পটাশিয়াম নিয়ে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম? চলো এবার এই প্রশ্নটির উত্তর দেওয়া যাক। নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর নিজেরাই পেয়ে যাবে। চলো আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস শুরু করি। আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, অতএব পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা 19। আমরা সর্বনিম্ন অরবিটাল থেকে শুরু করব। সব থেকে কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 1s। তাহলে 1s এ ইলেকট্রন যাবে 2টি, 2s এ ইলেকট্রন যাবে 2টি, 2p তে 6টি। তাহলে 1s, 2s এবং 2p এই 3টি অরবিটালে মোট ইলেকট্রন প্রবেশ করে 10টি, অবশিষ্ট থাকে 9টি ইলেকট্রন। এবার 2p থেকে অপেক্ষাকৃত শক্তিশালী অরবিটাল 3s এ 2টি ইলেকট্রন প্রবেশ করবে, কারণ আমরা জানি s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। বাকি থাকে 7টি ইলেকট্রন, এবং আমরা জানি p তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, তাই 3p তে সর্বোচ্চ ইলেকট্রন যাবে 6টি। তাহলে আমরা বলতে পারি 1s, 2s, 2p, 3s, 3p এই মোট 5টি অরবিটালে মোট ইলেকট্রন যাবে 18টি, অবশিষ্ট থাকলো একটি ইলেকট্রন। 3p এর পরে ইলেকট্রনটি আসলে কোথায় যাবে? 3d অরবিটালে যাবে নাকি 4s অরবিটালে যাবে? এখন প্রশ্ন হচ্ছে এই অবশিষ্ট একটি ইলেকট্রন 3p এর পরে কোন অরবিটালে প্রবেশ করবে? এটি কি আসলে 3d অরবিটালে প্রবেশ করবে নাকি 4s অরবিটালে প্রবেশ করবে? আমরা অরবিটাল সমূহের শক্তি নির্ণয়ের সময় দেখেছিলাম 4s অরবিটালটি 3d অরবিটাল থেকে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন, এবং আমরা জানি অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে আমাকে বলো তো ইলেকট্রনটি 3d তে যাবে নাকি 4s এ যাবে? অবশ্যই 4s এ যাবে। তাহলে অবশিষ্ট একটি ইলেকট্রন যাবে হচ্ছে 4s এ। অতএব পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এবং 4s1। আশা করি তোমরা তোমাদের উত্তরটি পেয়ে গিয়েছো। আসলে আমরা জানি 3 নম্বর শক্তি স্তরে 3টি অরবিটাল থাকে, 3s, 3p এবং 3d। 3টি অরবিটাল থাকলেও 3s এবং 3p অরবিটালের শক্তির পরিমাণ কম, এবং 3d অরবিটালটির শক্তির পরিমাণ 4s অরবিটাল থেকে অনেক বেশি। এবং আমরা জানি যে অরবিটালের শক্তির পরিমাণ কম সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে। যেহেতু 3d অরবিটালের শক্তির পরিমাণ 4s থেকে বেশি, তাই 4s এ ইলেকট্রনটি আগে প্রবেশ করে। অর্থাৎ তৃতীয় অরবিটালে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও আগে চতুর্থ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে। এভাবে 4s অরবিটালটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার পর তৃতীয় শক্তি স্তর আবার ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো স্ক্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করা যাক। স্ক্যানাডিয়ামের ইলেকট্রন সংখ্যা 21, অতএব ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখতে পাই পরপর 5টি অরবিটালে মোট 18টি ইলেকট্রন প্রবেশ করেছে, অবশিষ্ট থাকে মাত্র 3টি ইলেকট্রন। এবার 3p থেকে একটি অপেক্ষাকৃত শক্তিশালী অরবিটাল 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, এজন্য 4s এ 2টি ইলেকট্রন প্রবেশ করে, বাকি থাকে মাত্র একটি ইলেকট্রন। এই একটি ইলেকট্রনটি আবার 3d অরবিটালে প্রবেশ করে। এই স্ক্যানাডিয়ামের মতো আয়রন, কপার কিংবা জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা সেম জিনিস লক্ষ্য করে থাকি। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এতটুকু আলোচনা করার পর আমরা জানলাম প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং n এর মানের ভিন্ন ভিন্নতার কারণে প্রধান শক্তি স্তরগুলোর নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যথা k, l, m কিংবা n। এবং আমরা জেনেছি
প্রতিটি প্রধান শক্তি স্তরে আলাদা আলাদা উপশক্তি স্তর থাকে এবং এই উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এল এর মানের ভিন্নতার কারণে উপশক্তি স্তরগুলোর নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উপশক্তি স্তর চারটি হচ্ছে এস, পি, ডি এবং এফ এবং উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর অবশ্যই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করে এবং আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করতে সমর্থ হয়েছি। আশা করি তোমরা এখন যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করছিলাম। পরমাণুর গঠন, পরমাণু মডেল এবং পরমাণুর অভ্যন্তরস্থ কণাসমূহ সম্পর্কে জানতে পেরেছি। আমরা জানি একটি পরমাণুর মধ্যে তিনটি স্থায়ী কণা থাকে, তা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এছাড়াও কিছু অস্থায়ী কণাও থাকে। আমরা ইতিমধ্যে এই তিনটি কণার আবিষ্কারের ইতিহাস এবং এগুলোর ভর এবং চার্জ সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে পারমাণবিক ভর বা একটি পরমাণুর ভর। আমরা জানি একটি পরমাণুর মধ্যে যতগুলো কণা থাকে সেই কণাসমূহের সম্মিলিত ভরই হচ্ছে পারমাণবিক ভর। তোমরা যেহেতু ইতিমধ্যে জেনে গিয়েছো একটি পরমাণুর মধ্যে কি কি কণা থাকে এবং ওই কণাসমূহের ভর সম্পর্কেও তোমরা জানো, তাহলে তোমাদের কাছে মনে হতেই পারে তোমরা নিশ্চয়ই খুব সহজেই একটি পরমাণুর পারমাণবিক ভর বের করে ফেলতে পারবে। কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি, পারমাণবিক ভর বের করা এতটা সহজ বিষয় না। এটার কয়েকটা কারণ রয়েছে। তুমি যদি একটি ইলেকট্রনের ভরের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো, তাহলে তুমি দেখতে পাবে শেষে 10⁻³ কেজি রয়েছে, অর্থাৎ এটি 1 কেজির চাইতে কয়েক হাজার কোটি ভাগের 1 ভাগেরও কম। যেহেতু পরমাণুর অভ্যন্তরস্থ কণাসমূহের ভর খুবই নগণ্য, তাই এটিকে সঠিকভাবে পরিমাপ করা খুবই কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার। যদিও বিজ্ঞানীরা এটির একটি সমাধান নির্ণয় করেছেন। আমরা জানি আমরা যখন কোনো একটি জিনিস পরিমাপ করতে যাই তখন একটি একক ব্যবহার করে থাকি। যেমন আমরা যখন নিজেদের ভর পরিমাপ করি তখন আমরা কেজিতে পরিমাপ করি। আবার আমরা যখন কোনো ভারী বস্তুর ভর নির্ণয় করি তখন সেটির একক হিসেবে টনকে বেছে নিই। ঠিক একইভাবে বস্তুর আকার, আকৃতি এবং ভর ভেদে আমাদের এককও ভিন্ন হয়। যেমন আমরা যখন কোমল পানীয় খাই তখন কোমল পানীয়ের মধ্যে কী পরিমাণ চিনি আছে সেটি নির্ণয় করার সময় আমরা গ্রাম এককটি ব্যবহার করে থাকি। আবার কোনো ওষুধের মধ্যে কী পরিমাণ রাসায়নিক দ্রব্য আছে সেটি বের করার সময় আমরা মিলিগ্রাম এককটিকে একক হিসেবে ধরে নিই। অর্থাৎ কোনো বস্তুর পরিমাণ এবং ভরের উপর নির্ভর করে আমরা একটি একককে বেছে নিই। বিজ্ঞানীরা কোনো পরমাণুর পারমাণবিক ভরকে বের করার জন্য একটি একককে বেছে নিয়েছেন। সেই এককটির নাম হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। এটিকে অ্যাটমিক মাস ইউনিটকে সংক্ষেপে এএমইউ বলা হয়ে থাকে, যদিও এটিকে ইউ দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। অর্থাৎ তুমি এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট বা ইউ যাই বলো না কেন, আমাদেরকে এখন জানতে হবে এই ইউ বা এএমইউ জিনিসটা আসলে কি। তো চলো আমরা জেনে নেই এএমইউ বা ইউ আসলে কি। প্রাথমিকভাবে বলা যায় একটি কার্বন পরমাণুর ভরের 12 ভাগের 1 ভাগকেই 1 এএমইউ বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 এবং এই 12 ভাগের 1 ভাগকেই বলা হয়ে থাকে 1 এএমইউ। ঠিক এই কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 ইউ। আশা করি তোমাদের কাছে ইউ বা এএমইউ এর ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন মনে করো তুমি জানতে চাচ্ছ এই ইউ এবং কেজি এর মধ্যে সম্পর্কটা আসলে কি। কারণ আমরা প্রত্যেকেই জানি কেজি হচ্ছে একটি আন্তর্জাতিক একক এবং ভর নির্ণয়ে যতগুলো একক আছে সবগুলো এককের সাথে কেজি এর সম্পর্ক রয়েছে। তো তুমি আমাকে প্রশ্ন করতেই পারো ইউ এবং কেজি এর মধ্যে সম্পর্ক কি। আমরা জানি 1 ইউ ইজ ইকুয়াল টু 1.661 × 10⁻27 কেজি। ঠিক এই তথ্যটা পাওয়ার পর তোমাদের মধ্যে অনেকের মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে, সেটি হচ্ছে এই সম্পর্কটা আমরা পেলাম কোথায়, বা 1 ইউ ইজ ইকুয়াল টু 1.661 × 10⁻27 কেজি এই হিসাবটা আমরা পেলামই বা কোথা থেকে। তাহলে চলো এবার আমরা বের করে ফেলি 1 ইউ ইজ ইকুয়াল টু এত কেজি কীভাবে হয়। 1 ইউ বা 1 এএমইউকে কেজিতে রূপান্তর করতে হলে আমাদেরকে প্রথমেই অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে জানতে হবে। আমরা জানি এক মোল কোনো মৌলের পরমাণুর মধ্যে 1 অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে এবং 1 অ্যাভোগাড্রো সংখ্যা ইজ ইকুয়াল টু 6.02 × 10⁻23T,
অর্থাৎ আমরা বলতে পারি 1 মোল কোনো পদার্থের পরমাণুর মধ্যে 6.02 × 10⁻23টি কণা থাকে বা অণু থাকে। এখন তোমরা বলতে পারো 1 মোল জিনিসটা কি? মূলত কোনো মৌলের পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটিকে 1 মোল বলা হয়ে থাকে। যেমন ধরো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অর্থাৎ আমরা বলতে পারি 12 গ্রাম কার্বনকে 1 মোল বলা হয়ে থাকে। ঠিক এই দুইটা কনসেপ্টকে একত্রিত করলে আমরা বলতে পারি 6.02 × 10⁻23টি কার্বন অণুর ভর হচ্ছে 12 গ্রাম। কারণ আমরা জানি 1 অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ভর 1 মোল। এখান থেকে আমরা বের করে ফেলতে পারি একটি কার্বন পরমাণুর ভর কত। আমরা যদি একটি কার্বন পরমাণুর ভর বের করে ফেলি তাহলে আমরা দেখতে পাবো একটি কার্বন পরমাণুর ভর 1.99 × 10⁻24 কেজি, এবং এই একটি কার্বন পরমাণুর 12 ভাগের 1 ভাগই হচ্ছে 1 ইউ বা 1.661 × 10⁻27 কেজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো 1 ইউ এর ধারণাটা আসলে কোথা থেকে এসেছে এবং এটির সাথে কেজি এর যে সম্পর্ক সেটি আসলে কিভাবে নিরূপণ করতে হয়। ঠিক একই কৌশল ব্যবহার করে আমরা একটি ইলেকট্রনের ভর বের করতে পারি, একটি প্রোটনের ভর বের করতে পারি, আবার একটি নিউট্রনেরও ভর বের করতে পারি। আমরা যদি একটি ইলেকট্রনের ভর বের করি তাহলে আমরা দেখতে পারবো ইউ এককে একটি ইলেকট্রনের ভর হচ্ছে 0.00054854 ইউ। আবার একটি প্রোটনের ভর যদি আমরা বের করি তাহলে আমরা দেখতে পাবো একটি প্রোটনের ভর হচ্ছে 1.007276 ইউ। একইভাবে আমরা যদি একটি নিউট্রনের ভর বের করি তাহলে আমরা দেখতে পাবো নিউট্রনের ভর হচ্ছে 1.008664 ইউ। আমরা যদি এই তিনটি ভরকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাই প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় কাছাকাছি, কিন্তু ইলেকট্রনের ভর প্রোটন এবং নিউট্রনের ভর থেকে প্রায় 1800 গুণ কম। সে যাই হোক, এই বিষয়টি আমাদের এখনের আলোচনার বিষয় নয়, কারণ এটি নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি। এখন আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে ইউ এর ধারণাটা আসলে কোথা থেকে এসেছে এবং ইউ এর পরিমাণের সাথে কেজি এর পরিমাণের সম্পর্কটা আসলে কোথায়। আশা করি এতটুকু আলোচনা করার পর তোমরা বুঝতে পেরেছো ইউ এবং কেজি এর সম্পর্ক কীভাবে স্থাপিত হয়েছে এবং 1 ইউ আসলে কোথা থেকে এসেছে। যদি এই ধারণাটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি একটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 ইউ। ঠিক এতটুকু আলোচনা করার পর আশা করি তোমাদের কাছে অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ এএমইউ এর ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন তোমাদের কাছে মনে হতে পারে তোমরা যেহেতু একটা মানানসই একক বের করে নিয়েছো তাহলে নিশ্চয়ই খুব সহজেই পারমাণবিক ভর বের করতে পারবে। কিন্তু আমি বলে রাখি পারমাণবিক ভর বের করা এখনও এতটা সহজ নয়। এর পেছনে আরও কিছু কারণ রয়েছে, চলো সেগুলোকে ব্যাখ্যা করতে চেষ্টা করি। চলো প্রথমেই আমরাই যে কোনো একটি পরমাণুর পারমাণবিক ভর এমইউ এককে বের করে দেখতে চেষ্টা করি। আমরা জানি কার্বনের পারমাণবিক ভর এমইউ এককে 12 ইউ হওয়া উচিত। আমরা কার্বনেরই পারমাণবিক ভর এমইউ এককে বের করতে চেষ্টা করি, দেখি এটি 12 ইউ হয় কি না। এখন প্রশ্ন হচ্ছে আমরা কার্বনের পারমাণবিক ভর আসলে কিভাবে বের করব। আমরা যেহেতু জানি একটি পরমাণুর মধ্যে যতগুলো কণা রয়েছে সেই কণাগুলোর সকল ভরকে সম্মিলিত করলে আমরা মোট পারমাণবিক ভর পেতে পারি। আমরা জানি কার্বনের মধ্যে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন এবং 6টি নিউট্রন রয়েছে। আমরা যদি কার্বনের 6টি ইলেকট্রনের ভর, 6টি প্রোটনের ভর এবং 6টি নিউট্রনের ভরকে বের করে সেগুলোকে যোগ করি তাহলে নিশ্চয়ই কার্বনের পারমাণবিক ভর পেতে পারি। তো চলো জিনিসটা করে দেখা যাক। আমরা জানি একটি ইলেকট্রনের ভর হচ্ছে 0.00054858 ইউ। অতএব 6টি ইলেকট্রনের ভর হবে 6 × 0.00054858। অতএব এটির মান দাঁড়াবে 0.00329148। ঠিক একইভাবে আমরা যদি 6টি প্রোটনের ভর বের করি তাহলে আমরা সেটির মান পাবো 6.043656 এবং 6টি নিউট্রনের ভর বের করলে আমরা দেখতে পাবো সেটির মান হয় 6.05198 ইউ। এখন আমরা যদি কার্বনের 6টি প্রোটন, 6টি ইলেকট্রন এবং 6টি নিউট্রনের মোট ভরকে যোগ করি তাহলে আমরা দেখতে পাবো কার্বনের মোট ভর হয়েছে 12.09893148 ইউ। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না? কারণ আমরা জেনেছি কার্বনের ভর হওয়া উচিত ছিল 12 ইউ,
কিন্তু আমরা মাত্র ক্যালকুলেশনের মাধ্যমে কার্বনের যে ভরটা বের করলাম সেটা মোটেও 12 ইউ নয়, বরং 12 ইউ থেকে 0.8% বেশি। এখন প্রশ্ন হচ্ছে কার্বনের পারমাণবিক ভর কেন 0.8% বেশি হলো? তোমাদেরকে আর একটি ইন্টারেস্টিং বার্তা আমি দিই। আমরা যখনই কোনো মৌলের ভর বের করব তখনই আমরা দেখব আমাদের বের করা মানের সাথে ওই মৌলের প্রকৃত ভরের একটু অমিল রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে এই অমিলটা কেন হয়ে থাকে? এটার একটা সহজ সমাধান রয়েছে। যেহেতু প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর অনেক কম, তাই আমরা যদি পারমাণবিক ভর হিসাব করার সময় ইলেকট্রনের ভরকে বাদ দিয়ে হিসাব করি তাহলে খুব একটা ক্ষতি হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে ইলেকট্রনের ভরটা আসলে যায় কোথায়? ইলেকট্রনের ভর কি আসলেই কমে যায়, নাকি সেটি থাকলেও সেটাকে আমরা উপেক্ষা করি? চলো এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজতে চেষ্টা করি। সাধারণত মনে করা হয় নিউক্লিয়াস গঠন করার সময় পরমাণুর ভর কোনো না কোনো কারণে কমে যায়। এখন প্রশ্নটা হচ্ছে কেন কমে যায়? ব্যাপারটি ক্লিয়ার করতে হলে নিউক্লিয়ার বল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমি ইতিমধ্যে তোমাদেরকে নিউক্লিয়ার বল সম্পর্কে ধারণা দিয়েছি। তোমরা জানো নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে আকর্ষণ করে, এবং নিউট্রন এবং প্রোটনের এই আকর্ষণ বলের কারণে কিছু পরিমাণ ভর কমে যায়। এবং এই আকর্ষণ বলের কারণে অর্থাৎ নিউক্লিয়ার বলের কারণে যে পরিমাণ ভর কমে যায় এটিকে E=mc² সূত্রের সাহায্যে বের করা যায়। মূলত এই ভরটি আসলে কমে কোথায় যায়? আমরা এই সূত্র হতে দেখতে পারি যেই ভরটা আসলে কমে যায় সেটি আসলে শক্তিতে পরিণত হয়ে যায়। এখন তোমরা প্রশ্ন করতেই পারো আমরা ইলেকট্রনের ভরকে কেন বিবেচনায় নেব না? এই ভরটা আসলে কোথায় যায়? এটি বুঝতে হলে আমাদেরকে নিউক্লিয়ার বল সম্পর্কে জানতে হবে। আশা করি তোমরা নিউক্লিয়ার বল সম্পর্কে জানো, কারণ এর আগেও আমি নিউক্লিয়ার বল সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা জানি পরমাণুর অভ্যন্তরে নিউট্রন এবং প্রোটন পরস্পরকে নিউক্লিয়ার বল দ্বারা আকর্ষণ করে, এবং এই আকর্ষণের ফলে কিছু পরিমাণ ভর কমে শক্তিতে পরিণত হয়, এবং এই শক্তির পরিমাণ আমরা E=mc² সূত্রের সাহায্যে বের করতে পারি। তাই আমরা বলতে পারি পারমাণবিক ভর নির্ণয় করার সময় আমরা যে ইলেকট্রনের ভরটিকে উপেক্ষা করি সেই ভরটি আসলে শক্তিতে পরিণত হয়ে যায়, এবং সেই শক্তিটি মূলত প্রোটন এবং নিউট্রনকে পরস্পরের সাথে আটকে রাখতে সাহায্য করে। এতটুকু আলোচনা করার পর তোমরা বুঝতে পারছো একটি পরমাণুর ইলেকট্রনের ভরকে উপেক্ষা করলেও তার পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার উপর ভিত্তি করে আমরা মোট পারমাণবিক ভর বের করতে পারি। কিন্তু প্রবলেম হচ্ছে এই পারমাণবিক ভরটি মোটেও মূল পারমাণবিক ভর নয়, অর্থাৎ সঠিক পারমাণবিক ভর নয়। এটি হচ্ছে একটি আনুমানিক পারমাণবিক ভর। তাই পরমাণুর প্রকৃত পারমাণবিক ভর কত সেটি জানার জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটপের পারমাণবিক ভর নির্ণয় করে রেখেছেন। যেমন আমরা যদি কার্বন পরমাণুর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই কার্বন পরমাণুর দুইটি আইসোটপ রয়েছে। একটি আইসোটপের ভর হচ্ছে 12 এবং একটি আইসোটপের ভর হচ্ছে 13। কার্বনের যে আইসোটপের ভর 12 সেটির পারমাণবিক ভর 12 ইউ, কিন্তু যে আইসোটপটির ভর 13 সেটির পারমাণবিক ভর হচ্ছে 13.03355 ইউ। ঠিক তেমনিভাবে প্রকৃতিতে যতগুলো আইসোটপ পাওয়া যায় তাদের প্রতিটিরই পারমাণবিক ভর বিজ্ঞানীরা নির্ণয় করে রেখেছেন। এবার চলো তোমাদেরকে একটি সম্পূর্ণ নতুন কনসেপ্ট সম্পর্কে ধারণা দিই। মনে করো তোমাকে এসে একজন প্রশ্ন করলো ক্লোরিনের ভর কত। তুমি তো জানো পৃথিবীতে দুই ধরনের ক্লোরিন পাওয়া যায়। একটি ক্লোরিনের ভর হচ্ছে 35, যেটির ইউ এককে ভর হচ্ছে 34.96 ইউ, এবং আরেকটি ক্লোরিনের ভর হচ্ছে 37, যেটিরও ইউ এককে ভর হচ্ছে 36.96 ইউ। এখন প্রশ্ন হচ্ছে তুমি ওই লোকটিকে কি উত্তর দেবে, 37 নাকি 35? তুমি যদি ওই লোকটির প্রশ্নের উত্তরে তাকে উত্তর দাও ক্লোরিনের ভর হচ্ছে 37, তাহলেও বলা যেতে পারে তুমি ভুল বলছো, কারণ ক্লোরিনের ভর তো 35ও হয়। আবার তুমি যদি ওই লোকটির প্রশ্নের উত্তরে বলো ক্লোরিনের ভর হচ্ছে 35, তাহলেও বলা যেতে পারে তুমি ভুল বলছো বা মিথ্যা বলছো, কারণ ক্লোরিনের ভর তো 37ও হতে পারে। বিজ্ঞানীরা আমাদেরকে এ সকল দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত করতে একটি যৌক্তিক সমাধান দিয়েছেন। তারা বলেছেন প্রকৃতিতে যদি একাধিক আইসোটপ পাওয়া যায় তাহলে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে, এবং এই আপেক্ষিক পারমাণবিক ভরটা কি জানো? এখন প্রশ্ন হচ্ছে এই আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে কি?
মূলত যে সকল মৌলের একাধিক আইসোটোপ থাকে, অর্থাৎ যে সকল মৌলের ভর পৃথিবীতে ভিন্ন ভিন্ন থাকে, তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে পারমাণবিক ভর নির্ণয় করতে হয়। এই শতকরা পরিমাণের উপর প্রাপ্ত পারমাণবিক ভরটিকেই বলা হয়ে থাকে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন চলো আমরা ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করে দেখি এটি আসলে কত হয়। একটি হচ্ছে ওই মৌলটির পৃথিবীতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত, আর দ্বিতীয়ত হচ্ছে ওই মৌলটির ভর কত। আমরা যখনই কোনো পরমাণুর আইসোটোপ সম্পর্কে এই দুটি ডেটা পেয়ে যাব, তখন আমাদের কাজ হবে হচ্ছে প্রতিটি আইসোটোপের প্রাপ্ত শতকরার পরিমাণের সাথে তার ভরকে গুণ করা, এবং প্রতিটি আইসোটোপের এই গুণফলকে বের করে যতগুলো আইসোটোপ আছে সেগুলোকে পরস্পরের সাথে যোগ করলেই আমরা মোট আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। আমরা জানি ক্লোরিনের দুটো আইসোটোপ পাওয়া যায়। একটি আইসোটোপের ভর হচ্ছে 34.968 ইউ এবং সেটির প্রকৃতিতে প্রাপ্তির হার হচ্ছে 75.77%, এবং আরেকটি ক্লোরিন আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 36.956 ইউ এবং সেটির প্রকৃতিতে প্রাপ্তির পরিমাণ হচ্ছে 24.23%। কাজেই এখন যদি আমরা ক্লোরিনের গড় পারমাণবিক ভর হিসাব করতে যাই, তাহলে সেটি পাবো হচ্ছে 75.77 ইন্টু 34.968 প্লাস 24.23 ইন্টু 34.956 ডিভাইডেড বাই 100, এবং এক্ষেত্রে আমরা ক্লোরিনের গড় পারমাণবিক ভর বা আপেক্ষিক ভর পাবো 35.45 ইউ। অর্থাৎ আমরা ক্লোরিনের আপেক্ষিক ভর পাই 35.45 ইউ। তোমরা যদি একটু গভীরভাবে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে আমরা যে গড় পারমাণবিক ভর বা আপেক্ষিক ভরটি পেলাম, এটির সাথে প্রকৃতিতে প্রাপ্ত পারমাণবিক ভরের কোনো মিল নেই। অর্থাৎ একটি পাত্রে যদি দুই ধরনের ক্লোরিনই থাকে এবং সেখান থেকে তুমি যদি একটি ক্লোরিন উঠাও, সেটির কোনোটিরই ভর 35.45 হবে না। হয় সেটির ভর হবে 34.96 অথবা 36.96। তাহলে আমরা বলতে পারি আমরা যে আপেক্ষিক ভরটি হিসাব করি সেটি মোটেও প্রকৃত ভর নয়, সেটি একটি গড় হিসেব মাত্র। রসায়নে পারমাণবিক ওজন বলে একটি রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে। যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে, কারণ আমরা পদার্থবিজ্ঞান অনুসারে জানি ওজন হচ্ছে একটি বল, কিন্তু রসায়নে পারমাণবিক ওজন বলতে এককবিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক ভরকে তুমি যদি 1 ইউ দ্বারা ভাগ করো, তাহলে তুমি পারমাণবিক ওজনটি পেয়ে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি রসায়নে পারমাণবিক ওজনের কোনো একক নেই। ঠিক এ কারণে আমরা যদি বলি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.45 ইউ, এটিও যেমন সত্যি, আবার আমরা যদি এটাও বলি ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.45, সেটাও সত্যি। অর্থাৎ আমরা বলতে পারি পারমাণবিক এককের ওজন না বললেও চলে। এতটুকু আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে সকল মৌল প্রকৃতিতে বেশি পরিমাণ পাওয়া যায়, অর্থাৎ যে সকল মৌলের একাধিক আইসোটোপ রয়েছে, সেগুলোর ভর বলতে আমরা যে ভরটি বুঝি সেটি আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। সেটির অস্তিত্ব আসলে পৃথিবীতে নেই বললেই চলে। যেমন ক্লোরিনের একাধিক আইসোটোপ রয়েছে, তাই ক্লোরিনের ভর বলতে আমরা যে ভরটা বুঝি সেটি আসলে ক্লোরিনের প্রকৃত ভর নয়, সেটি আসলে ক্লোরিনের আপেক্ষিক ভর। ঠিক তেমনি পৃথিবীতে কপার, ইউরেনিয়াম, সিলভার এই সকল মৌলগুলোরও একাধিক আইসোটোপ পাওয়া যায়, এবং এগুলোর ভর বলতে আমরা যে ভরটা বুঝি সেটি আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। এটির সত্যিকার অর্থে কোনো অস্তিত্ব নেই। আমরা যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর বের করা শিখলাম, শুধু কপার কেন, আমাদেরকে যদি ইউরেনিয়াম কিংবা সিলভারেরও প্রকৃতিতে প্রাপ্তির হার এবং ভরের পরিমাণ দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি পরের দিন আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে হাজির হব, এবং আমাদের গল্পে গল্পে বিজ্ঞান ক্লাসে আমরা সেটিকে আবারও সহজভাবে বুঝতে চেষ্টা করব। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।